গুড ইভিনিং। আজকের যে আলোচনা আমরা করতে যাচ্ছি বা যে সব গুড যে ইভিনিং স্যার। টপিক নিয়ে আমরা ডিসকাস করতে গুড যাচ্ছি ইভিনিং। মূলত ক্লাস টেনের পরে স্টুডেন্টরা একটা ধোঁয়াশার মধ্যে থাকে যে তারা কি করবে কি না করবে, কিভাবে ভর্তি হবে, কোথায় ভর্তি হবে, কি সব সাবজেক্ট তারা চুজ করবে, এই সমস্ত। তো তলাপাত্র স্যার আর মন্ময় স্যার আছে আমাদের সাথে আজকে। তো হুম, অসংখ্য ধন্যবাদ গুড ইভিনিং। দুজনকেই। হুম, সরাসরি আমরা টপিকে ঢুকে যাওয়ার চেষ্টা করব। তো প্রথম যে টপিকটা, ক্লাস টেনের এক্সাম হওয়ার পর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের সাবজেক্ট সিলেকশন। হ্যাঁ, কি সাবজেক্ট তারা সিলেক্ট করবে এবং কি সাবজেক্ট নিয়ে তারা পরবর্তী 2 বছর পড়াশোনা করবে, সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। তো সেইটা নিয়ে আমি প্রথমত শুনতে চাইবো তলাপত্র স্যারের কাছে যে স্যারের কি মতামত বা কি বক্তব্য এই বিষয়ে, বা কি সাজেশন বলা যেতে পারে। স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ শায়েক স্যার। এবং ফার্স্টেই আমি বলবো যে আই এম ভেরি মাচ প্রিভিলেজ টু গিভ মি দিস কাইন্ড অফ অপরচুনিটি টু শেয়ার মাই আইডিয়াস অর শেয়ার মাই অফ মিনস থটস অ্যাবাউট দিস ক্রুশিয়াল টপিক। হ্যাঁ, তো আমি মনে করি যে স্ট্রিম সিলেকশনটা পুরোপুরি হওয়া উচিত স্টুডেন্টের কি কেরিয়ার অবজেক্টিভ, কেরিয়ার গোলস তার উপর, নাকি তার ক্লাস টেনের সে কত মার্কস পেলো সেটার উপর, বা বন্ধুরা কি নিয়ে পড়াশোনা করছে তার উপর। বা বন্ধুরা বা তার বন্ধু বা তার ফ্রেন্ড বা তার পিয়ার্সরা কি স্ট্রিম নিচ্ছে। এইভাবে বায়াসড ওয়েতে স্ট্রিম সিলেকশন করলে কিন্তু আলটিমেটলি সেটা কোনো এফেক্টিভ ডিসিশন হবে না তার ফিউচারের জন্য। তো বেটার সে যে লাইনটা নিয়ে পড়াশোনা করতে চায় বা তার কেরিয়ার, একটা প্রত্যেকেরই নিজেরা নিজের একটা ড্রিম আছে, সে কি হতে চায় ফিউচারে। কেউ এন্টারপ্রেনার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ ডাব্লিউ মিনস আইএস আইপিএস হতে চায়। যে যাই হতে চাক না কেন, সেই ওরই সেইটাকে ফোকাস করে, সেটাকে টার্গেট করে, প্রাইম টার্গেট করে তার 11-12-এর সাবজেক্ট সিলেকশন এবং স্ট্রিম সিলেকশন করলে আমার মনে হয় সে অনেক বেশি বেনিফিটের হবে। একদম একদম একদম। মন্ময় স্যার। এবং 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 আরেকটা স্পেশালি বলবো ক্লাস টেনে, যে আমাদের বাচ্চারা অনেক সময় ভাবে যে ক্লাস টেন আমরা ম্যাথসে সায়েন্সে ভালো, দ্যাট মিনস ইলেভেন টুয়েলভে আমরা সায়েন্স স্ট্রিম নিলে করে খুব ফেলবো। ভালো রেজাল্ট করব। এটা একটা মিসকনসেপ্ট যে মিথ। আমরা, হ্যাঁ একটা মিথ এটা বলতে পারেন যে ক্লাস টেনে ম্যাথস সায়েন্স ভালো মানে ইলেভেন টুয়েলভও সে সায়েন্সে ভালোই করবে। দ্যাট ইজ মিথ। তাকে এটা বুঝতে হবে যে তার ন্যাকটা কিসে, মানে কোন টপিকে তার ন্যাকটা, মানে তার এরকম হতে পারে কিছু স্টুডেন্টের লিখতে খুব ভালো লাগে, লিখতে খুব ভালোবাসে সে। হ্যাঁ, তো বা হিস্ট্রি টপিকটা খুব ভালো লাগে তার, সায়েন্সে তো ভালোই, তার সাথে হিস্ট্রিটা বেশি ভালো লাগে তার। ইন দ্যাট কেস আমি বলবো যে সে যদি চুজ করে হিউম্যানিটিস, মেবি he or she will be the successful on that topic. Hmm. Rather than if he or she will choose science. হুম। সো এই যে চুজ করাটা, ইলেভেন টুয়েলভে যে চুজ করাটা, সেই চুজ সাবজেক্ট কম্বিনেশন চুজ করাটা কিন্তু ভেবে চিন্তে করতে হবে। বিকজ আমাদের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে ইন্ডিয়ায়, সেখানে কারিকুলাম ফ্রেমওয়ার্কে কিন্তু বলেছে স্টুডেন্টরা যে কোনো সাবজেক্ট ইচ্ছা মতো নিজের ইচ্ছে করে নিতে পারে। সেখানে কি হয়, কিছু স্টুডেন্ট ম্যাথস নিচ্ছে, ফিজিক্স নিচ্ছে, কেমিস্ট্রি নিচ্ছে, হিস্ট্রিও নিচ্ছে, জিওগ্রাফিও নিচ্ছে। ভালো কথা, সে নিচ্ছে বিকজ যদি সেই স্টুডেন্টের ইউপিএসসি, তার টার্গেট থাকে ইউপিএসসি ক্র্যাক করব, হ্যাঁ সেখানে সে যদি হিস্ট্রি নিচ্ছে, জিওগ্রাফি নিচ্ছে বা ম্যাথস নিচ্ছে তার সাথে, ওয়েল অ্যান্ড গুড। বাট তার যদি ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছা করে ইন ফিউচার, সায়েন্স নিচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছা করে, তো ইন দ্যাট কেস আমার মনে হয় তার হিস্ট্রি জিওগ্রাফি না নেওয়াটাই ভালো। তার যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে থাকে, সেখানে এই সাবজেক্টটা কিন্তু তাকে কোনো বেনিফিট দিবে না ইন ফিউচার। সেরকমই যদি কেউ হতে চায় ইন ফিউচার, লিটারেচার নিয়ে পড়তে চায়, লিটারেচার সাবজেক্ট নিয়ে, ইন দ্যাট কেস সে, ঠিক আছে সায়েন্স স্ট্রিমেও লিটারেচার আছে, কিন্তু হিউম্যানিটিস যদি নেয় সেখানে লিটারেচার টপিকে কিন্তু বেশি এফোর্ট দেওয়া যায় সায়েন্সের তুলনায়, তাই না? তো হুম। এগুলো অবশ্যই। বুঝে আমাদেরকে এগোতে হবে, টেনের পরে এটা বুঝে এগোতে হবে স্টুডেন্টদেরকে।
আর ওটাই আর কি, স্টুডেন্টদেরকে বুঝিয়ে এগোতে হবে, মানে এই ইন দ্য সেন্স আমাদের কিন্তু প্যারেন্টসও এখানে মুখ্য ভূমিকা পালন করে। হুম 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 বিকজ বাচ্চারা যেটা বলে বাবা মা কিন্তু সেটাই বোঝে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাচ্চারা বলছে যে আমার বন্ধু সায়েন্স নিচ্ছে, আমিও সায়েন্স নেব। হুম হ্যাঁ, সেখানে মেবি বাচ্চাটা সেই সায়েন্সে তার ভবিষ্যৎ অতটা ভালো নয়। হুম হুম হিউম্যানিটিস নিলে হয়তো ভবিষ্যৎটা ভালো ছিল, অথবা কমার্স নিলে হয়তো ভবিষ্যৎটা ভালো ছিল। সেটা বাবা মাকেও কিন্তু প্যারেন্টিং যে গাইডেন্সটা সেটাও কিন্তু ঠিক মতো করতে হবে। না, এক্ষেত্রে মানে সেটাই বলা আছে। কার রোলটা বেশি ইম্পর্টেন্ট, প্যারেন্টের রোলটা বেশি ইম্পর্টেন্ট, না স্কুলের রোলটা বেশি আহ ইম্পর্টেন্ট, নাকি পার্টিকুলার কোনো টিচার, হ্যাঁ, যাদের কাছে আমরা 9-10-এ পড়াশোনা করতাম? একটা জিনিস কিন্তু মানে আমাদের মানে সময়ের সাথে আজকালকার দিনের খুব বড় ডিফারেন্স, সেটা হচ্ছে আমরা কি করতাম, আমরা না 9-10-এর টিচারদের কাছে সাজেশন নিতাম যে স্যার 11-12-এ হুম। কার কাছে যাব বা কোথায় যাব কি পড়বো। এখনকার যে বাচ্চারা, এখন কিন্তু না, তারা কিন্তু এখন সেই কিন্তু সাজেশনটা অনেক নেয় না, অপরচুনিটিস যেটা আছে। আমার মানে আমি শুনতে হুম পাই বিভিন্ন হুম। জায়গা থেকে। বাচ্চারা নেয় কিন্তু হয়তো, কেউ না কেউ ফার্স্ট নেয়, অফ অল, বাট সেটা খুব কম হ্যাঁ সংখ্যা। হ্যাঁ, ফার্স্ট অফ অল প্রাইভেট স্কুলগুলোতে, পাবলিক স্কুলগুলোতে এখন কিন্তু একটা সেশন হয় ক্লাস 10-এর পরে, কেরিয়ার কাউন্সিলিং। হুম। 10 12, 12 স্পেশালি, 10-এ হয় সাবজেক্ট কম্বিনেশন কি চুজ করলে ভালো হবে তার জন্য। একদম ইন একদম। দ্যাট কেস কেরিয়ার কাউন্সিলিং এ দুজনই থাকতে পারে এলিজিবল, 10 12। হুম হুম হুম। সো ইন দ্যাট কেস তারা কিন্তু ওখানে হেল্পফুল হয়, কিছুটা হলেও হেল্পফুল হয় একদম কেরিয়ার অনেকটাই, মানে আমি কাউন্সিলিং তো এ। নিজেও করাই, তো হ্যাঁ। আমিও জানি যে এই বিষয়গুলো হুম হুম খুবই হুম। ইম্পর্টেন্ট, খুবই এফেক্টিভ, আর আমাদের খুবই সময় কিন্তু, মানে ছিল না, না সেইভাবে নেটওয়ার্ক, ছিল ইন্টারনেট ছিল, না, না এগুলো কেরিয়ার কাউন্সিলিং ছিল। হতো না। হ্যাঁ, তো ইন একজন দ্যাট কেস কলকাতায় এখানে বসে কিন্তু একজন ওরা ব্যক্তি বেনিফিট হয়। কেরিয়ার কাউন্সিলিং করাচ্ছে, মানে আমাদের সময় কিন্তু এটা মানে চিন্তা ভাবনা করার মতন বিষয় ছিল না, পসিবলই ছিল না। একদমই না। তো সেই অর্থে হুম। দেখতে গেলে মানে এটা কিন্তু হিউজ একটা প্রিভিলেজ বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওটাই বলার, যে বাচ্চাদের আপনি বললেন না যে স্কুলের গুরুত্বটা বেশি এখানে, না বাচ্চাদের না প্যারেন্টস এর। আমি বলবো যে বাচ্চারা, ফার্স্ট অফ অল বাচ্চারাই কিন্তু নিজেদের ভবিষ্যৎ গড়বে। হুম হুম হুম। সে, 100 বার। টিচাররা কিন্তু শুধু গাইড করে, টিচাররা কিন্তু গাইড করে, হুম তাই না হুম হুম বাচ্চাদের। বাচ্চারা অনেক সময় ভাবে কি যে টিচার সবকিছু মানে সে- দায়িত্ব নিয়েছে, মানে টিচারদেরই দায়িত্ব এটা আমাকে হুম পাস হুম হুম করানো বা ভালো মার্কস পাওয়ানো। হুম কিন্তু আমার মনে হয় একটা বাচ্চার বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কিন্তু মেইন এফোর্টটা তাকেই দিতে হবে। টিচাররা হুম। জাস্ট গাইডেন্স, জাস্ট আর কিচ্ছু না, এটা বুঝতে হবে। তো অবভিয়াসলি কেরিয়ার কাউন্সিলিং এর ক্ষেত্রে যখন কেরিয়ার কাউন্সিলিং কেউ দিচ্ছে, সেখানে বাচ্চাকে কিন্তু বুঝতে হবে তার নিজের ভেতরের, বলতে হবে মানে কোনটায় ইন্টারেস্ট বেশি, কোন টপিকটা বেশি ইন্টারেস্ট, বাচ্চাকেই বুঝতে হবে। ওটা জাস্ট গাইড করতে পারে কেউ, ঠিক আছে, সেটাই বলার আর কি। আচ্ছা, তো নেক্সট টপিকে আমরা যাব। নেক্সট টপিকটা খুব ইম্পর্টেন্ট, যেরকম সাবজেক্ট কম্বিনেশন চুজ করাটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, স্ট্রিম সিলেক্ট করা বা সাবজেক্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম অলরেডি। এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমরা অ্যাজ আ স্টুডেন্ট কিরকম হুম। স্কুল আমরা সিলেক্ট করব আফটার ক্লাস 10। এবার স্কুল সিলেকশনটাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আর খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। এবারে আমরা দেখতে পাই যে মানে বিভিন্ন জায়গাতে, ইনফ্যাক্ট আমাদের এরিয়ার মতো এরিয়াতেও এখন কিন্তু ডামি স্কুল দেখা যায়। ইনফ্যাক্ট কুচবিহারেই আমরা ডামি স্কুল দেখতে পাই, একটা রয়েছে। তো এই দামি স্কুলের যে কনসেপ্ট, সেটা কতটা ক্ষতি করছে স্টুডেন্টদের? ক্ষতি করছি অ্যাকচুয়ালি, এই দামি স্কুলের কনসেপ্টটা এসেছিল কোটা, কোটা যে আমাদের রাজস্থানে কোটা আছে সেখান থেকে এসছে। কোটাতে কিন্তু অনেক মানে আগে এখন থেকেই এখন এই আমরা দামি কিন্তু স্কুলের আমাদের এই কনসেপ্ট। এরিয়াতেও ডামি স্কুল দেখতে পাচ্ছি, মানে খুব কমন হ্যাঁ একটা বিষয়। হ্যাঁ, বিকজ সি, আগে কিন্তু এই আমাদের এরিয়াতে ইভেন শিলিগুড়ি অব্দিও কিন্তু ভালো কোচিং সেন্টার ফর ছিল জেই না, নিট, ছিল না। হ্যাঁ ছিল না। সো ইন দ্যাট কেস বাচ্চারা যেত কোটাতেই, হুম। 10-এর পরে চলে যেত। অনেক বাচ্চা আমার চেনাশোনা আছে এরকম আমাদের পাড়াতেই, মেইনলি যারা কোভিড এর 10-এর পর পরই। থেকে আমাদের এখানে যে কোচিং সেন্টার গুলো তৈরি হয়েছে, কিন্তু তার আগে সেরকম কিন্তু হ্যাঁ হ্যাঁ। ছিল না এখানে। তার আগে Fact. সেরকম কিছু ছিল না, বাচ্চারা কোটাতেই যেত, কোটাতেই যেত তার জন্য। আর সেখানে গেলে কিন্তু বড় বড় যে কোচিং সেন্টার গুলো আছে, নাম নিচ্ছি না, সেখানে যে বড় বড় কোচিং সেন্টার আছে, সেই হুম। কোচিং সেন্টারের নিজস্ব ডামি স্কুল ছিল, আছে আর কি। আছে, সে এখনো তারা আছে। কি করে ডামি স্কুলে, হ্যাঁ রেজিস্ট্রেশন করে ডামি স্কুলে, বাট বাচ্চারা শুধু প্র্যাকটিক্যাল এক্সামটাই দিতে যায়, অ্যান্ড এক্সামস, বোর্ড এক্সামস দিতে যায়।
বাকি কিন্তু সারা বছর তারা কিন্তু ওই আসে কোচিং না। সেন্টারেই ক্লাস করে, হুম 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 হুম। মেইনলি কোচিং সেন্টারেই ক্লাস করে। তো এই যে কনসেপ্টটা, সেটা কিন্তু আফটার কোভিড আমাদের এদিকেও চলে এসেছে, আমাদের এদিকেও চলে এসেছে। মানে শিলিগুড়িতে প্রথমে এসেছিল, তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমাদের এদিকেও কোচবিহারে, এই বর্ডারেও চলে এসেছে কোচবিহারে। তো এখন আমি বলবো বাচ্চাদেরকে এই যে স্কুল চুজ করাটা, এটা একটু দেখে করতে হবে। মানে বাচ্চারা কিন্তু হুজুগেই চলে যাচ্ছে, মানে সেই স্কুল আমাকে ক্লাস করতে হবে না, না, আমার শুধু বক্তব্য প্র্যাকটিক্যাল হচ্ছে এক্সাম মানে করলেই হয়ে যাবে। এই যে ম্যান্ডেটরি ভর্তি হওয়াটা, হুম। হ্যাঁ, এটা কি খুব জরুরি আজকের দিনে? তলাবত সেটাই। স্যার না আমি হ্যাঁ, হুম, মন্ময় স্যার বলে নাও, বলে নাও, বলুন, বলুন। অসুবিধা নেই। না না না, বলুন, তলপতি স্যার বলুন, তারপরে বলছি। আমার যেটা মনে হয়, এই ডামি স্কুলটা কাদের জন্য? স্পেশালি যারা জেই নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, একদম। তাই না? তো যারা জেই নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা নিশ্চয়ই কোনো না কোনো কোচিং ইনস্টিটিউটে তারা জয়েন করছে। হুম। এবং যারা কোচিং ইনস্টিটিউটে জয়েন করছে তাদের কিন্তু একটা প্যাকড স্টাডি প্ল্যান রয়েছে, যেটা পার্টিকুলার তাদের প্রতিদিন কোচিং ইনস্টিটিউটে ক্লাস করা, স্কুলে কবে কবে যাওয়া, স্কুলের প্র্যাকটিক্যালস, নিজেদের স্টাডি আওয়ার্স, এই সমস্ত কিছু নিয়ে তাদের কিন্তু প্যাকড। প্রশ্নটা হচ্ছে, যারা কোচিং যারা যেই নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে না, তাদের জন্য কি প্ল্যান? স্কুলগুলো তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে? ঠিক আছে, এটা একটা ভাবার বিষয় আছে। এবং 2 নম্বর কথা হচ্ছে না, স্কুল যে, কিন্তু ধরে নিচ্ছে যে সবাই 11 12-এ যারা রয়েছে তারা সবাই যেই নিট দেবে। হ্যাঁ, এটা তো মিথ, আর কিছুই নয়, কিন্তু সবাই তো যেই যেই নিট দিচ্ছে না। একদম। একটা স্কুলে শুধু তো সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট অ্যাডমিশন নেয় না, হিউম্যানিটিজ এর হুম। স্টুডেন্ট নিচ্ছে অ্যাডমিশন, কমার্সের স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে। এবং স্কুলগুলোতে শুধুমাত্র কিন্তু এই জেই নিটের জন্যই ফোকাসটা, হুম অথচ হুম। ন্যাশনাল ওয়াইজ কিন্তু অনেকগুলো কম্পিটিটিভ এক্সামস হয়। যেমন সিইউইটি সেটা একটা হলো। সেটা সেটা হিউম্যানিটিজ জন্য হচ্ছে, হুম। সেটা কমার্সের জন্য কমার্সের হচ্ছে। জন্য হচ্ছে, হুম। এবং সেটা সায়েন্সের জন্য হচ্ছে। সায়েন্সের জন্য হচ্ছে। নন জেই অ্যান্ড নিট, একদম। তাদের জন্য হুম। কোনো স্পেশাল কোনো কিন্তু কোনো প্ল্যানিং তাদের মধ্যে নেই। নেই। এবং এই প্ল্যানিং না থাকার পেছনে মেন কারণটাই হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স, মেন্টারশিপ। টিচিং স্টাফ হয়তো বা ফ্যাকাল্টিস যারা রয়েছে, তারা একটা লং টিচিং এক্সপিরিয়েন্স তাদের মধ্যে কিন্তু অভাব রয়েছে, দেখা যাচ্ছে। এর ফলে স্টুডেন্টরা কি হচ্ছে, তারা একটা জায়গায় গিয়ে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। তারা স্কুলে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের থ্রু আউট যে টাইমটা তারা স্কুলে স্পেন্ড করছে, সেই টাইমটায় তাদের কোনো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। হচ্ছে না। কিন্তু স্যার এরকম স্টুডেন্টও তো আছে, এবং এরকম স্টুডেন্টই বেশি আছে যারা বাড়িতে থাকছে ঠিকই 11 12-এ, কিন্তু বাড়িতে পড়াশোনা যে স্টাডি আওয়ারটা দেওয়ার কথা ওদের, সেইটা কিন্তু ওরা দিচ্ছে না। মানে বেসিক্যালি কিন্তু 11টাকে ওয়েস্ট করছে ওরা, যেটা আমি বলতে যাচ্ছি। হ্যাঁ। দেখো, যে স্টুডেন্টরা তাদের বাড়িতে বাড়িতে থাকার সময়টাকে প্রপার ইউটিলাইজ করছে না, আমার মনে হয় তাদের মধ্যে ল্যাক অফ প্ল্যানিং আছে। তা ল্যাক তো অফ প্ল্যানিং অবশ্যই, ইন দ্য তা তো সেন্স, অবশ্যই। ল্যাক অফ প্ল্যানিং ইন দ্য সেন্স যারা প্ল্যানটা করে দিচ্ছে, আমি ধরে নিচ্ছি ধরো কোনো কোচিং ইনস্টিটিউট বা স্কুল, তারা প্রপারলি সেটা মনিটর করছে না। আমি যদি একটা শর্ট এক্সাম্পল, আমি যদি একটা ছোট্ট সলিউশন বলি, যে মান্থলি টেস্ট বা উইকলি টেস্ট বা মান্থলি দুটো টেস্ট, এই সিস্টেমগুলো যদি ইন্ট্রোডিউস করা যায়, তাহলে কি হবে, বাচ্চাদের মধ্যে পড়ার একটা প্রেশার তৈরি হবে। তৈরি হবে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা পড়াশোনা স্টার্টই করে পোস্ট হাফ ইয়ারলি। হুম। ফলে কি হচ্ছে, একটা হিউজ টাইম তারা কিন্তু অলরেডি নষ্ট করে চলে আসছে। এবং সেটা পুরোপুরি কেন হচ্ছে? কারণ শুরুর দিকটা বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে প্রচন্ড ইজি ভাবে বা লুজলি ট্যাকেল করা হয়। যদি হুম। প্রথম থেকে বাচ্চাদেরকে, যদি ডে 1 থেকে একটা প্রপার প্ল্যানিং এ তাদেরকে রাখা যায় এবং সেটাকে রেগুলার ওয়েজে মনিটর করা যায়, আমার মনে হয় বাচ্চারা এই যে টাইমটাকে তারা মানে
নন প্রোডাক্টিভ কাজে ইউটিলাইজ করছে, সেই জায়গা থেকে সরে এসে তারা প্রোডাক্টিভ ওয়েতে টাইমটাকে ইউটিলাইজ করা শিখবে। বাচ্চারা হুম। যখন যে সময় এটাকে রিয়ালাইজ করে তখন কিন্তু অনেকটাই জল পার দেরি হয়ে হয়ে যায়। গেছে, দেরি হয়ে যায়। হুম। এবং সেটা হয়ই, রিয়েলাইজ তারা করেই 12-এর ঠিক হাফ ইয়ারলিটা হয়ে যাওয়ার পর, যখন জাস্ট 1-2 মাসের মধ্যে তাদের প্রি বোর্ড এক্সামটা স্টার্ট হওয়ার থাকে। তো ওই জন্য এই চিন্তা ভাবনাও মানে যারা স্কুলে অ্যাডমিশন নিচ্ছে তাদের মধ্যে যে সংখ্যক স্টুডেন্ট যেই নিটের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আলাদা প্ল্যান আউট হওয়া উচিত, এবং যারা নন জেই নিট স্টুডেন্ট তাদের জন্য তাদের জন্য আলাদা, কিন্তু কমপ্লিটলি আলাদা। অল্টারনেটিভ প্ল্যানিং থাকাটা দরকার। খুব যেটা খুব না খুব হলে, ইম্পর্টেন্ট এবং ছিল। তাদের প্রত্যেকের জন্য একটা মেন্টারের খুব দরকার। মেন্টারশিপ যদি না থাকে, তারা কিন্তু এখনকার দিনে কিন্তু বাচ্চারা কিন্তু তাদেরকে যদি ফলো আপে না রাখা যায়, তারা কিন্তু তাদের রেগুলার স্টাডি থেকে তারা কিন্তু সরে আসে। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখাটা দরকার। মানে দামি যেটা স্কুল, আপনি বলতে চাচ্ছেন যে স্কুল চুজ করবে যখন, তখন অবশ্যই দেখতে হবে যে কোন স্কুলে ফ্যাকাল্টিরা এক্সপিরিয়েন্সড, তাই তো? এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি। 2 নম্বর হচ্ছে তারা বোঝে তার ব্যাপারটাকে। যে পাস আউট স্টুডেন্ট বা যারা তাদের অ্যালুমনাই আছে, তাদের তারা কি মানে কে কোথায় কিরকম ভাবে সাকসেসফুল, হুম 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 হুম। এই বিষয়গুলো কিন্তু আর একটা অবশ্যই বড় আরেকটা রোল জিনিস প্লে স্যার করে। বোঝা উচিত যে ক্লাস 12 যারা পরীক্ষা দিল, হুম, আমার মনে হয় তাদের সাথেও একবার ক্লাস 10 থেকে 11-এ যারা উঠলো, তারা যদি একবার আলোচনা করে যে স্কুলের কি পরিস্থিতি, কি বা মানে আমি প্রসিড করবো হ্যাঁ কি না অবশ্যই, স্কুলে। এটা কিন্তু অবশ্যই। খুব ইম্পর্টেন্ট পুরো একটা ব্যাপার। সিনারিওটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, আমি আচ্ছা। অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা অনেকেই এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারেনি তারা আফটার 12 কি করতে চায়। মানে ব্যাপারটা এরকমই হয়ে যায়, ভিশনলেস ফিউচার, কোনো কোনো ভিশন নেই। তাহলে এই ভিশনটা দেখানোর দায়িত্ব কার? টিচারদের, ফ্যাকাল্টিদের, মেন্টারদের। তো এই 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 কাজটা কিন্তু স্কুলে মানে আমরা বলতে পারি, আমরা প্রত্যেকটা টিচারই কিন্তু এক একজন কেরিয়ার কাউন্সিলর। একদম। আমরা জানি, বিকজ আমাদের কাছে একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। প্রত্যেক টিচারের কাছে একটা হিউজ এক্সপিরিয়েন্স থাকে, তারা পাস্টটা দেখেছে, প্রেজেন্টটা দেখছে, এবং তারা ফিউচারটাকে কিন্তু প্ল্যান আউট করে দিতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা কাছে পুরোটাই কনফিউজিং। আমি যদি বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে তার ফিউচারটার সাথে তাকে যদি আমি রিলেট করাতে পারি, তাকে যদি দেখাতে পারি, তাহলে কিন্তু তারা আমার মনে হয় অনেক ক্ষেত্রেই আউট অফ ট্র্যাক হওয়ার সম্ভাবনা থেকে দূরে থাকবে। আর কিছু কিছু স্কুল রয়েছে যারা স্টুডেন্টদের কোনো না কোনো ভাবে প্রেশারাইজ করে, মানে এটা ক্লাস 11-এর স্টুডেন্ট হোক বা ক্লাস 12-এর স্টুডেন্ট হোক, যেমন বোর্ড এক্সামের পরে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, হ্যাঁ, বা ক্লাস 11-এর রেজিস্ট্রেশনের পর তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা, এগুলো তো ক্লাস 10-এর স্টুডেন্টরা জানে না, তো তো জানা নেই এই ব্যাপারগুলো। তো এই জিনিসটা স্টুডেন্টরা কিভাবে ট্যাকেল করবে, কারণ এটা কিন্তু একটা কমপ্লিটলি আলাদা দেখো, বিষয়। এইখানে এখনকার দিনে আমাদের কাছে টেকনোলজি রয়েছে। হুম 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 হুম। আমরা যদি কোথাও কোনো হলিডে ট্রিপের চিন্তা ভাবনাও করি, আমরা কোনো প্ল্যান হোটেল করি। সিলেকশনও করি, অবশ্যই আমরা কিন্তু অবশ্যই। সবার আগে রিভিউটা দেখে নিই। দেখে নিন। একদম ঠিক একদম। আছে, রিভিউ আমাকে হুম। এই না, এবার এই আমার এই প্রশ্ন নলেজ। হচ্ছে রিভিউ রিভিউ কে দেবে? রিভিউ কে দেবে? এবার দেখো ব্যাপারটা হচ্ছে, ফার্স্টে তো আমি রিভিউর অ্যাডভান্টেজটা বলি। রিভিউ আমাকে এটা বুঝতে সাহায্য করে যে কি হতে চলেছে, আমরা একটা প্রেডিকশন করতে পারি। আমরা কিছু নিজেদের মাথার মধ্যে বা নিজেদের মধ্যে আমরা একটা প্ল্যান আউট করতে পারি যে আমি কিভাবে এগোতে পারি। অনেক সময় আমাকে ডিফেন্সিভ ওয়েতে চলতে হবে, কখনো আমাকে স্ট্রেট ফরওয়ার্ড চলতে হবে। তার মানে রিভিউটা আমার ক্ষেত্রে একটা রোল প্লে করছে। এবার রিভিউটা আমি কিভাবে নেব? রিভিউ আমি নেব অবশ্যই, আমি আমার পিয়ার সার্কেল থেকে নিতে পারি, আমি আমার এক্স সিনিয়রদের সিনিয়র সিনিয়রদের স্টুডেন্টদের থেকে কাছ নিতে থেকে, পারি। সিনিয়রদের কাছ থেকে নিতে পারি, আমি অভিজ্ঞ টিচারদের কাছ থেকে নিতে পারি। একদম। ঠিক আছে, এবং এবং এখনকার দিনে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক সময় বায়াসড রিভিউ চলে আসে। হ্যাঁ। ঠিক আছে, এবং এটা আমার সবসময় শিক্ষকদের কাছে আমারও রিকোয়েস্ট যে কখনোই বাচ্চাদের ক্ষেত্রে যখন আমরা কোনো মতামত দিই, সেটা
বায়াসনেস পার্টিকুলার থাকলে কোনো চলবে না। বায়াস ওয়েতে না হয়ে বা আমাদের কোনো উদ্দেশ্য প্রণোদিত পরামর্শ না হয়ে সেটা একটা নিউট্রাল সাজেশন হওয়াটা খুব দরকার। কারণ একদম। আমার আপনার পার্সোনাল বেনিফিটস এর থেকেও হুম তার হুম হুম হুম। ফিউচারটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি প্রায়োরিটি। কারণ একদম আমরা একদম যে অবশ্যই। প্রফেশনে আছি এই প্রফেশনটা একটা ফিউচার গড়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে, তাই না? তো এবার সেই জন্য আমি এই আমি যদি জিনিসগুলো কোনো খুব ভালো মানে উঁচু পদে বসে চিন্তা থাকি করাটা তাহলে দরকার। আমাকে অবশ্যই মানে সেটা অপব্যবহার না করে সেটাকে মানে অ্যাজ আ রেসপন্সিবিলিটি আমাকে সেটাকে ট্রিট করতে হবে, আমাকে সেইভাবে অবশ্যই, কারণ একটা বাচ্চাকে গাইড করতে হবে। এটা কারণ হচ্ছে একটা প্রথম কাজ। বাচ্চা তার প্যারেন্টসের ওপিনিয়নকে যতটা না প্রায়োরিটি দেয়, তার টিচারদের ওপিনিয়নকে অনেক বেশি প্রায়োরিটি অনেক সে দিতে বেশি জানে, অনেক বেশি, হ্যাঁ দেয়। একদম। এবং তাদের হ্যাঁ কাছে তার টিচাররা একটা আলাদা রোল প্লে করে। তো সেই জন্য একটা নিউট্রাল একটা ওপিনিয়ন, যেটা দেখে বাচ্চা একটা অ্যাটলিস্ট একটা সঠিক গাইডলাইন পাবে সে কিভাবে তার আগামী দিনটাকে সে সাজাবে। অবশ্যই অবশ্যই। তো সেই জন্য রিভিউটা একটা বড় রোল প্লে করে কিন্তু এই ক্ষেত্রে। আর এমন লোকজনের কাছ থেকে নেওয়া উচিত যারা জানে বা যাদের যারা যারা ওয়েল এক্সপিরিয়েন্সড যেটাকে বলা হয়। ওয়েল এক্সপিরিয়েন্স হ্যাঁ, এবং যারা যারা ব্যাপারটা বোঝে, যারা অবভিয়াস, 11-12টাকে ঠিক বুঝতে পারে, তাদের কাছেই আমার মনে হয় এর রিভিউটা ঠিকঠাক পাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। আনবায়াসড কোনো হুম আনবায়াসড অ্যাডভাইস যাকে বলা যায়। হুম হুম হুম, হুম, একদম একদম একদম। অ্যাজ এটা এ এডুকেটর আমি আরেকটা কথা বলবো, মানে অ্যাজ এ এডুকেটর যদি বলি, বাচ্চাদের যে থিঙ্কিংটা 11-12-এ, স্কুল আমার যেতে হবে না, মানে আমার স্কুল না গেলেও হবে, মানে প্র্যাকটিক্যালটা করলেই হবে। আজকাল দেখছি, স্পেশালি আমাদের সময় এগুলো ছিল না, আজকাল আমি দেখছি স্পেশালি বাচ্চাদের মনে এটা চলতে থাকে যে আমার থিওরি ক্লাস না করলেও চলবে স্কুলে, প্র্যাকটিক্যাল ইজ এনাফ, প্র্যাকটিক্যালটা করলেই হবে। এখন প্র্যাকটিক্যালও যে তারা করছে, সেখানে গিয়ে লাস্টে কি হয় আমি দেখি, এভরি ইয়ার আই এম সিইং দ্যাট বাচ্চারা কি করছে, প্র্যাকটিক্যালের এত প্রেসার চলে আসে লাস্টে লেখার, প্র্যাকটিক্যাল লেখার, ঠিক আছে, সেখানে ওরা সারা বছর কিচ্ছু পড়ছে না, সেখানে চলে আসছে প্র্যাকটিক্যালের সময় থিওরিটিক্যাল প্রেসার, প্র্যাকটিক্যাল প্রেসার, প্র্যাকটিক্যাল মানে থিওরিটিক্যাল ক্লাসে ওরা করছে প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যালের যে আমাদের প্রজেক্ট গুলো থাকে সেগুলো ওখানে থিওরি ক্লাসে লিখছে, থিওরি ক্লাসে লিখছে, থিওরি ক্লাসটাকে ইউটিলাইজ করছে ফর প্র্যাকটিক্যাল রাইটিং। হ্যাঁ, তো আমাদের কি হচ্ছে, বাচ্চাদের এই যে মনোভাবটা যে আমরা থিওরি ক্লাস স্কুলে করতে আসবো না, শুধু প্রয়োজন প্র্যাকটিক্যাল নেই আমার। করলেই চলবে, প্রয়োজন নেই আমার, এই- আমার এইখানে প্রয়োজন নেই আমি থিওরি একটা ক্লাস। জিনিস এইখানে আমি একটা কথা অ্যাড করতে চাই। বাচ্চাদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে সবসময় শর্টকাট সাকসেস পাথ তারা খোঁজার চেষ্টা করে। এবার হুম। স্কুলে গিয়ে এখনকার ক্লাস দিনে কিন্তু স্যার বেশি এই জিনিসটা। বেশি, এক্স্যাক্টলি। বেশি বেশি। যত দিন যাচ্ছে এবার বাড়ছে শর্টকাট হ্যাঁ, স্কুলে সাকসেস স্কুলে যে। গিয়ে স্কুলে গিয়ে আহ, আহ, স্কুলের ইভেন ক্লাস। ইভেন আজকালকার দিনে বাচ্চারা, আমরা যখন একটা কোশ্চেন সলভ করতাম, তাই না, তখন আমরা নিজেদের এফোর্টে সলভ করতাম, বই খুলে বই থেকে খুঁজে বের করতাম কোথায় আছে, হুম, তাই হুম, না। হুম, আজকাল টেকনোলজি, এআই এতটাই এফোর্ট করেছে, এখানে দিয়েছে, সেখানে কি হচ্ছে, এফেক্ট করাতে কি হচ্ছে, বাচ্চারা কোনো কোশ্চেন পাচ্ছে না, তারা কিন্তু ভাবছে না, একবার ভাবছে না যে এটা হুম, কি হতে পারে অ্যান্সার, হুম হুম তারা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে এআই এর কাছে, যে হোয়াট উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে। হুম, সেখানে কি হচ্ছে, ওদের কিন্তু ডাইনামিক থিঙ্কিংটা হচ্ছে না সেখানে, না, ডাইনামিক থিঙ্কিং কিন্তু সেখানে হচ্ছে না, জাস্ট ওরা একটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে একটা জায়গায়, যে আমার হুম, কোশ্চেনের অ্যান্সার আমি পেয়ে যাচ্ছি হুম। ইনস্ট্যান্ট, তাহলে আমরা ইভেন খাটবো কেন। ক্লাসটাকেও স্কুলের ক্লাসটাকেও রেগুলার বেসিসে তারা ফলো করছে না। না, এটা সেখানেও এটা এটা প্রবলেম, না। ব্যাপারটা কি সেখানেও হচ্ছে, এটা তাদের কিন্তু একটা 11 থেকেই বেশি। ডিফারেন্ট সাইকোলজি কাজ করছে এটা কিন্তু 11 থেকেই বেশি দেখা যাচ্ছে মানে 11 দিকে। ক্লাস টেনে। এর পেছনে হুম একটা হুম। কারণ আছে। হ্যাঁ, ক্লাস 10-এ পরীক্ষার আগে একজন ব্যক্তি ইউটিউবে বা ফেসবুকে এসে তাদের বলে দিচ্ছে যে কালকে পরীক্ষা এটা এটা আসবে, তোমরা পড়ে হ্যাঁ, নিও, ব্যাস কাজ শেষ। কমন কোশ্চেন। হ্যাঁ, তো এইটা তো হুম। কোনো মানে এটা তো পজিটিভ দিক না। এটা তো ওয়েল ওয়েল প্রিপারেশন কি কোনোভাবেই কখনো হবে না। হুম হুম হুম, 100 বার। এবং বিশেষ করে এইভাবে 11-12 এইভাবে এর ক্ষেত্রে। পরীক্ষা দিয়ে কেউ কখনো মানে And খুব since ভালো রেজাল্ট কিন্তু করতে CBSE পারবে না। is following, CBSE is following more about like subject enrichment, like হুম, ভিতরে সাবজেক্টের ভেতরে নলেজ লাগবে, মানে বিকজ 100 বার কেস বেসড একদম। কোশ্চেন্স আর কামিং, স্কিল বেসড assertion কোশ্চেন। decisions are coming,
স্কিল বেস কোশ্চেন্স ইজ হুম, দেয়ার। সো সিবিএসই কিন্তু ওটাতে ফলো করছে, যাতে কিনা বাচ্চারা, অবভিয়াসলি টেকনোলজির সময় বাচ্চারা খুব সহজে কিন্তু যে কোনো অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার ওগুলো করে 11-12-এ সম্ভব নয়। 5-6 এর বাচ্চারা কোশ্চেন অ্যান্সার করছে, ওয়েল অ্যান্ড গুড। 11-12 এর বাচ্চারা যদি কোশ্চেন অ্যান্সার করে, সেখানে কিন্তু হবে না কিছু। কেন? কারণ তাদেরকে কিন্তু ডেপথে যেতে হবে, একটা টপিকের ডেপথে যেতে হবে, এক্স্যাক্টলি, তাহলেই তারা সেই স্কিল বেস কোশ্চেন গুলোকে ট্যাকেল করতে পারবে এক্সামে, এক্স্যাক্টলি। আদারওয়াইজ না। হুম, একদম অ্যাপটিটিউড একদম। অ্যাপটিটিউড তো সেন্সটাকে বেশি ওদেরকে এনরিচ করতে হবে, এবং অ্যাপটিটিউড সেন্স যদি এনরিচ করতে হয় তাহলে কিন্তু তাদেরকে ডেপথ অফ নলেজ দরকার। সিলেক্টিভ স্টাডি করলে কিন্তু কোনোভাবেই সেটা পসিবল নয়। না, সিলেক্টিভ স্টাডি পসিবল স্যার ক্লাস 10 পর্যন্ত, তারপরে কি সিলেক্টিভ হ্যাঁ, স্টাডিতে খুব ইলেভেন একটা টুয়েলভে ইফেক্ট হয়? ইলেভেন না। একটা ভাস্ট ভাস্ট একটা সিলেবাস, এবার ক্লাস তার টেনের ভাস্ট, বাচ্চারা মানে এটাই ভাবে যে ক্লাস 11টা ওইভাবেই আমরা করব যেভাবে 10-এ আমরা প্রসিড করলাম। কখনোই আর ওটা সেটা কখনো ইন পসিবল না। এটা তারা প্র্যাকটিক্যালি বুঝতে কখনোই পারবে এটা পসিবল, আগামী 2-3 প্র্যাকটিক্যাল মাস একটা 4 মাসে। সমস্যা। এটা তাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে এটা পসিবল না কখনো। হ্যাঁ, এক্স্যাক্টলি, হুম। এক্স্যাক্টলি। যাই হোক, এবার আরেকটা টপিক যেটা আলোচনা করাটা খুব জরুরি, সেটা হচ্ছে স্কুল সিলেকশন তো হলো, এবার বোর্ড সিলেকশন মানে সিবিএসই, আইএসসি নাকি স্টেট বোর্ড, কোনটা মানে চুজ করাটা বেনিফিশিয়াল? বেনিফিশিয়াল বলতে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি, মানে ফর দ্য নেক্সট এডুকেশন, সেটা হতে পারে হুম, কেউ জেনারেল লাইনে গেল, কেউ কোনো টেকনিক্যাল লাইনে গেল। তো যে কোনো দিকে কেউ কেউ ম্যানেজমেন্টের দিকে চলে গেল, বা সেটা যে কোনো দিকে কেউ যেতে পারে। তার জন্য কোন বোর্ড বা কোন ধরনের বোর্ড কে আমরা প্রেফার করব অ্যাজ আ স্টুডেন্ট? দেখো, ক্লাস 10 পর্যন্ত যদি আমি বোর্ডের যদি কম্প্যারিজনস করি, তাহলে অবশ্যই আমরা দেখতে পাই যে আইসিএসসি বোর্ডের পড়াশোনাটা অনেকটাই ভাস্ট আপ টু ক্লাস 10 পর্যন্ত। ঠিক কিন্তু আছে, কিন্তু এবার আইসিএসই ক্লাস, বোর্ড কি, আইসিএসই বোর্ড কি সবার জন্য? এটা আমার প্রশ্ন। না, আইসিএসসি বোর্ড অবশ্যই সবার জন্য না, এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করে ওই আলটিমেটলি কার ফিউচার অবজেক্টিভ কি তার উপর। এবার 11-12-এর যদি আমি চিন্তা করি, 11-12-এ বেশিরভাগ স্টুডেন্টেরই টার্গেট থাকে কম্পিটিটিভ এক্সামস এর জন্য অ্যাপিয়ার করা। এবার হুম কম্পিটিটিভ এক্সামস এর জন্য যদি আমি অ্যাপিয়ার করার কথা ভাবি, তাহলে অবশ্যই আমার ন্যাশনাল ওয়াইজ যে কটা কম্পিটিটিভ এক্সামস রয়েছে, হুম তার হুম যে হুম। সিলেবাস, তার যে কারিকুলাম, তার সাথে অলমোস্ট সবকটাই কারিকুলামকে মার্চ করে বা ইকুইপ করে সিবিএসসি কারিকুলামটা কিন্তু ব্যালেন্সড। তাই আমরা হুম। যদি যদি ইন জেনারেল একটা ডিসিশন কথা ভাবি, তাহলে সিবিএসসি বোর্ড সিলেকশন করাটাই কিন্তু ক্লাস 10-এর পরে যথেষ্ট, মানে লজিক্যাল একটা বা প্র্যাকটিক্যাল। পজিটিভ বা লজিক্যাল সাইড হবে। এর সাথে আমি আরেকটা কথা বলবো। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের 10-12-এর পার্সেন্টেজের মধ্যে মানে 12-এর পার্সেন্টেজটা কিন্তু আমাদের কেরিয়ারের জন্য একটা বড় রোল প্লে করে, ক্রুশিয়াল রোল প্লে করে। হুম। তো আমি যদি পার্সেন্টেজ ওঠানোর ক্ষেত্রেও যদি ভাবি, তাহলে কিন্তু সিবিএসসি, আইএসসি এবং ডাব্লিউবি, এই তিনটের মধ্যে সিবিএসসি তে পার্সেন্টেজ ক্যারি করাটা অনেক বেশি ইজি কম্পেয়ার টু আদার বোর্ডস। তাহলে দুটো দিক থেকে যদি জাজমেন্টে আসি, তাহলে কিন্তু সিবিএসসি সিলেকশন কিন্তু একটা পুরোপুরি লজিক্যালি হবে। এবার আমি যদি ভাবি ডাব্লিউবি বোর্ডের কথা, ডাব্লিউবি বোর্ড কিন্তু এখনো তোমার ডাব্লিউবি জেই কে টার্গেট করেই কিন্তু তার কারিকুলামকে ম্যাপ, মানে রেডি করা রেখেছে। তো যেহেতু ডাব্লিউবি জেই কে টার্গেট করেই রেডি, তার মানে এটা কোনোভাবেই আমার অল ওভার ইন্ডিয়ার সমস্ত কম্পিটিটিভ এক্সামকে কাভার আপ করছে না। তো সেই জন্য আমার মনে হয় না ডাব্লিউবি বোর্ডকে সিলেক্ট করাটা অতটা একটা লজিক্যাল ডিসিশন বা একটা পারফেক্ট ডিসিশন হবে মানে আজকের দিনে। আহ, আজকে। হ্যাঁ, আজকের দিনে। কারণ অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমি যখন পড়াই সেখানে দেখি, অ্যাজ এ কম্পারিজন যদি করি আমি, সেখানে 11-12-এর যে সিলেবাস এখন আফটার করোনা, করোনার আগে মোরাললেস সিলেবাস কিন্তু প্রায় সেম ছিল। হ্যাঁ, বাট আফটার করোনা 11-12-এ সিবিএসসি কি করেছে, কিছু পোর্শন ডিলিট করেছে কিছু চ্যাপ্টার থেকে, সেটা কিছু আইএসসিও পোর্শন, ডিভাইস। আইএসসিও করেছে। থিওরেমস। হ্যাঁ, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফার্স্টে 1 ইয়ারে ডিলিট করেছিল। দেন আফটার আবার। দ্যাট অ্যাগেন দে আর অ্যাডিং দ্যাট, হ্যাঁ, দোজ টপিকস হুইচ হ্যাজ অলরেডি বিন ডিলিটেড।
তো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড কি করেছে, এইমাত্র স্যার বললো ডাব্লিউবিজিএ কে ফলো করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু সিলেবাস বানিয়েছে। সেখানে 11-12-এ তো কোনো কিছু ডিলিটেড নেই। সেখানে হুম তো বাচ্চারা যদি কিছু শিখতে চায়, সেখানে কিন্তু অবভিয়াসলি ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভাস্ট ব্রড সিলেবাস। সেখানে সিবিএসসি কিন্তু স্ট্রাকচার, হুম ওয়েল হুম হুম ফোকাসড অনেক। অন দ্য কম্পিটিটিভ এক্সামস। হুম তো হুম হুম এর জন্য কি হচ্ছে, সিবিএসসি বোর্ডটাকে আমরা বেশি ফলো করাই বেটার ফর হুম। ফিউচার স্টুডেন্টরা। তো বিকজ ইউপিএসসি এক্সামও যদি আমরা দেখি, ইউপিএসসি এক্সামে কিন্তু সেটাও এখনো সিবিএসই কারিকুলাম বেসড। এনসিআরটি বেসড, সিবিএসসি কারিকুলাম এনসিআরটি ডিপেন্ডেন্ট। বেসড বুকস, হ্যাঁ, জিস্ট করেই শেখানো হয় 5 to 12। হ্যাঁ, হুম জিস্ট করে কিন্তু এখনো ইউপিএসসি যত আমাদের কোচিং সেন্টার গুলো, তারা কিন্তু এনসিআরটিরই বুক ফলো করে হুম বেসিকটা যদি যদি আমরা শিখতে চাই। হুম হুম তো হুম হুম সেখানে বলতে গেলে কিন্তু সিবিএসসি কেই আমরা ওয়েল স্ট্রাকচার্ড, ওয়েল ফোকাসড বলতে পারি। এক্স্যাক্টলি। হুম একদম একদম একদম। হুম। ঠিক আছে, মোটামুটি সবকটা টপিকই আমরা কভার করলাম। তো হুম। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দুজনকেই। আরেকটা লাস্ট আমি আরেকটা জিনিস একদম একদম স্যার, অ্যাড নিশ্চয়ই করতে চাইবো, নিশ্চয়ই নিশ্চয়ই। যে 11-12 এর স্ট্রিম সিলেকশন তো আহ, আমরা অলরেডি আলোচনা করেছি। সেখানেও আমি হুম, বলবো যে এখন কিন্তু সিবিএসসি কোনো মানে বেশিরভাগ জায়গাতেই স্ট্রিম বেসড স্টাডি কিন্তু প্রেফার করে না, তারা সাবজেক্ট বেসড করে প্রেফার না। স্টাডি প্রেফার করে। আর এবং সাবজেক্ট বেসড স্টাডি যখনই আলোচনায় আসে, তখন কিন্তু স্টুডেন্টদের মাথায় রাখা উচিত এখনকার সাবজেক্ট সিলেকশন কিন্তু শুধু সাবজেক্ট নয়, স্কিল বেস সাবজেক্ট সিলেকশনটা কিন্তু একটা একদম খুব বেশি বড় জরুরি। রোল প্লে করবে তার কেরিয়ারের জন্য। হুম 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 হুম। এমন সাবজেক্ট সিলেকশন করা হুম উচিত যেটা স্কিল ওরিয়েন্টেড হবে, এবং তাকে আফটার 12 তাকে অনেকভাবে তার হায়ার স্টাডিজের ক্ষেত্রে, তার ব্যাচেলারের ক্ষেত্রে, তার মাস্টারের ক্ষেত্রে হেল্প তাকে করবে। কিন্তু হেল্প করবে। তো সেই জন্য স্কিল হুম। ওরিয়েন্টেড সাবজেক্ট সিলেকশনটা কিন্তু ভীষণ বড় জরুরি। ভাবে প্রয়োজন 11-12 এর ক্ষেত্রে। একদম 100 বার 100 বার। হুম। সো থ্যাংক ইউ দুজনকেই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। তোমাকেও নায়ক। থ্যাংক ইউ। তাহলে আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ থ্যাংক ইউ।